আসসালামু আলাইকুম। শুরু করছে অবাধ্য পেচেটান উপন্যাস। লিখেছেন সাতিয়া শওকত পাবলি। পর্ব সংখ্যা 6। রাত বেড়েছে কিছুটা, চারিদিকটা নিস্তব্ধ হয়ে পড়েছে। অন্ধকারেরা গ্রাস করে নিয়েছে পরিবেশ। এই নিস্তব্ধ অন্ধকারের বুক চিরিয়েই হাইওয়ে ধরে সাই সাই করে গন্তব্যের পানে ছুটে চলেছে দুর্যোধের গাড়িটা। সামনের ড্রাইভিং সিটে বসে আরশ গাড়ি চালাচ্ছে, আর পেছনের সিটে বসে রয়েছে তুর্য আর পৃথা। তখন উকিলের অফিস থেকে বেরিয়েই গাড়িতে চেপে বসেছিল তারা তিনজন, আর গার্ডসরা চেপেছে তাদের নির্ধারিত অন্য গাড়িতে। তুর্য আর পৃথা পাশাপাশি বসলেও দুজনের মধ্যে দূরত্ব রয়েছে বেশ। অবশ্য এই দূরত্বটা রেখেছে পৃথা নিজেই। তুর্য আর আগ বাড়িয়ে বলেনি কিছু। এমনি মেয়েটার ওপর থেকে কম দখল আজ যায়নি, তাই নিশ্চুপভাবে সবটা মেনে নিয়েছে সে। মেয়েটাকে একটু একা থাকতে দিয়ে নিজেই মনোনিবেশ করেছে ফোনে। খানিকক্ষণ সময় গড়ালো। তুর্য মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে তাকালো পৃথার পানে। মেয়েটা গাড়ির সিটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। কি স্নিগ্ধ লাগছে প্রিয়তমার ঘুমন্ত মুখশ্রী। তুর্যের দৃষ্টি মুগ্ধ হলো, হৃদস্পন্দন বাড়ল তরতর করে। হৃদয়ে নিষিদ্ধ অনুভূতিরা চনমনে হয়ে উঠল। ইস, এসব কি ভাবছে সে? একটা মেয়ের ঘুমন্ত অবস্থার সুযোগ নিবে? পরক্ষণে তুর্যের হৃদয়ে হানা দিল মেয়েটা তার স্ত্রী, আর স্ত্রীকে ভালোবাসা নিশ্চয়ই সুযোগ নেওয়া নয়। তুর্য ঘাড় ঘুরিয়ে একবার তাকালো আরশের পানে। ছেলেটাকে সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে একটু চেপে বসলো পৃথার পানে। হাত বাড়িয়ে ঘুমন্ত পৃথাকে টেনে নিল নিজের কাছে। ইস, কি নরম নমনীয় শরীরখানা। তুর্যের শরীর শিউরে উঠল। স্ত্রীর শরীরের স্পর্শে হৃদস্পন্দন বাড়ল মুহূর্তে। নিষিদ্ধ চাওড়া চরমনে হয়ে ঘ্রাস করল মন মস্তিষ্ক। তুর্য ঠোক গিলল, নিজেকে সংযত করার চেষ্টা চালালো, কিন্তু বরাবরের মতোই হৃদয়ে তার বিরুদ্ধে অবস্থান করছে। সে সান্নিধ্য চাইছে বউয়ের। তুর্য হাঁসফাঁস করে উঠল, বিড়বিড়িয়ে বলল, বউটাকে ভেবেছিলাম দেশি মুরগির বাচ্চার মতো হবে, কিন্তু না, এ তো দেখছি পোল্ট্রি মুরগির বাচ্চার মতো। না, অভদ্র বউটা আর আমার নিয়ন্ত্রণ রাখতে দিল না। এবার আর তুর্য নিজেকে সংবরণ করল না। ঘাড় ঘুরিয়ে আরেকবার দেখে নিল আরশকে। বোকা ছেলেটা এদিক ওদিক না তাকিয়ে দিব্যি এক ধ্যানে গাড়ি চালিয়ে যাচ্ছে। তুর্য আরও সুযোগ পেল। বউয়ের সুঢল নরম কোমরখানা নিজের পুরুষালী হাত চালিয়ে খুব সাবধানে নিয়ে নিল বাহুবন্ধনে। এই প্রথম কোনো নারীকে এতটা কাছ থেকে এতটা গাঢ়ভাবে ছুঁয়েছে তুর্য। বিদেশে অনেক নারীদের সাথে ওঠা বসা থাকলেও বউয়ের কথা ভেবে সর্বদা নিজেকে নিরাপদ দূরত্বে রেখেছে। সে না রাখতে চাইলেও তার মনটা জোর করে রাখিয়েছে। আজ প্রথম বউয়ের এতটা নিকটে এসে নিজেকে কেমন ভীত লাগছে তার। কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ দেখা যাচ্ছে। একবার ভাবলো, না, আজ এই পর্যন্তই থাক, বাকিটা পরে বাড়িতে গিয়ে দেখা যাবে। কিন্তু মন মানছে না। পৃথার ঘুমন্ত মুখশ্রীটা খুব করে টানছে তুর্যকে। আবার মেয়েটার দিকে এগোতে গেলে হাঁটু কাঁপছে। কি একটা অবস্থা! শেষ পর্যন্ত হাঁটু দুটো তার সাথে বেইমানি করছে। জীবনে কত বড় বড় কাজ করলো, কত গুন্ডা বদমাশকে মেরে শুয়ে দিল, তখন হাঁটু কাঁপলো না, আর এখন মুরগির বাচ্চার মতো একটা বউয়ের সাথে একটু উষ্ণ সময় কাটাতে এসে হাঁটু কাঁপছে। তুর্য রেগে গেল। হাঁটুর পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, বজ্জাত হাঁটু, একবার বাড়িতে যাই, তোদের দুটোকে কেটে পানিতে ভিজিয়ে রাখবো বেয়াদব। কাপা কাপের আর জায়গা পাস না। থামলো তুর্য, গোল গোল চোখে নিজের হাঁটু দুটোর পানে তাকিয়ে বলল, এই, তোরা আবার আমার পুরুষত্বের পানে আঙুল তোলার জন্য কাপাকাপি করছিস না তো? এইসব কাপাকাপি তো মেয়েদের স্বভাব। ভাগ্যিস বউটা আমার জেগে নেই, নয়তো নির্ঘাত আমার পুরুষত্বের ওপর প্রশ্ন তুলে জ্ঞান হারাতো। তুর্য ধাতস্থ করলো নিজেকে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে তাকালো বউয়ের মুখ পানে। মনের মধ্যে একটু সাহস জুগিয়ে আলতোভাবে নিজের কম্পমান উষ্ঠজোড়া ছোঁয়ালো বউয়ের কপালে। ব্যাস, তুর্যের শরম ভেঙে গেল। আর একবার শরম ভাঙলে সে যে গরম হয়ে যায় তা জনগণের জানা কথা। এবার আর তুর্যের কাঁপাকাঁপি হলো না। হৃদয়ে বেশ উষ্ণ অনুভূতি নিয়ে একটু ঝুঁকে আলতোভাবে চুমু খেল বউয়ের কোমল দু গালে, নাকের ডগায়, বন্ধ হওয়া চোখের পাপড়িতে। এরপর এরপর বাকি রয়েছে পৃথার ওই পদ পাপড়ি নেই গোলাপি কোমল ওষ্ঠজোড়া। এই ওষ্ঠের স্বাদ কেমন হবে? নিশ্চয় মিষ্টি উষ্ণময় অনুভূতিপূর্ণ হবে। এই প্রথম কোনো নারীর উষ্ঠে চুমু খাবে তুর্য। দেহ মন শিহরণে অভিভূত হলো ছেলেটার। ঘোর লাগা দৃষ্টিতে তুর্য তাকালো পৃথার পানে। ধীরে ধীরে ঝুঁকে গেল মেয়েটার নরম ওষ্ঠের পানে। এই তো আরেকটু হলে দুজনের ওষ্ঠের মিলন ঘটবে। তুর্য নিজের ওষ্ঠে বউয়ের নরম ওষ্ঠের ছোঁয়া পাবে। ঠিক তখনই তড়াক করে চোখ মেলে তাকালো পৃথা।
তুর্যকে এত নিকটে দেখে বিস্মিত হলো মুহূর্তেই। তুর্য বিস্ময়ে চরম পর্যায়ে। এমন একটা মুহূর্তে মেয়েটার চোখ খুলতে হলো। আর একটু ঘুমালে কেমন হতো? দুজনের চোখ বড় বড় করে তাকালো দুজনের পানে। ছিটকে দুই দিকে সরে গেল দুজন। পৃথা তেতে উঠল, যা জালো কণ্ঠে বলল, আপনি আপনি আমার ঘুমের সুযোগ নিচ্ছিলেন, ব্রিটিশ অসভ্য পুরুষ। তুর্য অপ্রস্তুত হলো। প্রথমবারের মতো বইয়ের একটু কাছাকাছি গিয়ে এখন কিনা ঝাড়ি খেতে হবে। তবে সে নির্লজ্জ। আরস না থাকলে এসবে তার কিছুই আসতো যেত না। বইয়ের ঝাড়ি খেতে খেতেও টপাটপ বইয়ের গালে দু চারটা চুমু বসিয়ে দিত। লজ্জা তো প্রথম চুমুতে ভেঙে গেছে। কিন্তু এই বেটা আরসের সম্মুখে বইয়ের ঝাড়ি খাওয়াটা দৃষ্টিকটু, এক প্রকার মান-ইজ্জতের দফা রফা। না, বয়সের ছোট ছোট বাচ্চা ছেলেদের সম্মুখে নিজের মান-ইজ্জত এভাবে হারানো যায় না। নিজের অপ্রস্তুত ভাবকে নিজের ভেতরে দাফন করলো তুর্য। গলা উঁচিয়ে পৃথাকে বলল, আমি তোমার ঘুমের সুযোগ নিচ্ছিলাম নাকি তুমি আমার? ছি বউ, কেবল আইনিভাবে বিয়েটা সারলাম, একটু বাড়ি পর্যন্ত যেতে তো সময় দিবে, তা নয় গাড়ির মধ্যেই। এইটুকু তর শুধু না তোমার? কথাটা বলে তুর্য নিজের চোখে মুখে লজ্জালো ভাব ফুটিয়ে তুলল। লাজুক স্বরে বলল, ইস, আমার এখন লজ্জা লাগছে। এই মুখ আমি আরুষকে কিভাবে দেখাবো? পৃথা যেন আকাশ থেকে পড়ল। সে আবার কি করলো? সে তো ঘুমের মধ্যে ছিল তখন। পৃথা হতবাক সুরে বলল, আমি কি করলাম? তাছাড়া আপনি আমার কাছাকাছি এসেছিলেন, আমি না। তুর্য তাকালো পৃথার পানে, নিজের সিটের দিকে ইশারা করে বলল, যে দেখো, আমি আমার সিটের সাথে বসেছিলাম তখন, কিন্তু তুমি তোমার সিট থেকে সরে এসেছিলে। অর্থাৎ তুমি আমার দিকে এসেছো, আমি তোমার দিকে ততটা আগাইনি। এখন তুমি বলো, কে কার কাছাকাছি গিয়েছিল? পৃথা তাকালো নিজের অবস্থানের পানে। স্মরণে আনার চেষ্টা করলো তুর্যের থেকে ছিটকে সরে আসার আগে নিজের অবস্থানের কথা। বেশ গভীর চিন্তা ভাবনায় সে খুঁজে পেল পৃথা নিজের সিট থেকে সরে গিয়েছিল, অর্থাৎ সে গিয়েছে তুর্যের কাছাকাছি। লজ্জা পেল পৃথা। ইস, সে ঘুমের মধ্যে কিনা একজন পুরুষের নিকট এভাবে চলে গিয়েছিল। তুর্য তাকে কি ভাবলো? নিশ্চয়ই গায়ে পড়া মেয়ে। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। আমতা আমতা করে বলল, না মানে ঘুমের মধ্যে চলে গিয়েছিলাম বোধহয়। তুর্য ঠোঁট কামড়ে হাসল, নিজেকে ভালো সাজিয়ে বলল, আরে এ বিষয়ে তোমাকে কৈফিয়ত দিতে হবে না কোনো, আমরাই তো। পৃথা আর কিছু বলল না। গাড়ির জানালার পানে মুখ করে তাকালো বাইরের দিকে। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস পৃথার দিকে মাত্র একটুখানি চেপে বসেছিল, তারপর নিজের হাত বাড়িয়ে পৃথাকে তার সিট থেকে সরিয়ে নিজের দিকে টেনে নিয়েছিল। তাই তো মেয়েটাকে এভাবে চুপ করিয়ে দেয়া গেল, নয়তো তার মতো একজন সুপুরুষের মান-ইজ্জতের এখন দফারফা হয়ে যেত। প্রায় শেষ রাত। ঢাকার মতো ব্যস্ত কোলাহলপূর্ণ শহরটাও নিস্তব্ধতায় ঘেরা এই মুহূর্তে। পুরো শহর যেন গভীর ঘুমে নিমজ্জিত। তুর্যদের গাড়িটা মাত্রই এসে থামল চৌধুরী বাড়ির সম্মুখে। সময় ব্যয় না করে পৃথাকে নিয়ে দ্রুতই গাড়ি থেকে নেমে দাঁড়ালো তুর্য। পৃথা গোল গোল চোখে তাকালো তার সম্মুখে দাঁড়ানো বিশাল বিল্ডিংটার পানে। কারুকার্য খচিত বেশ শৌখিন বিল্ডিংটা। বাড়িটা দেখেই মেয়েটার আন্দাজ করে নিল তুর্যদের অর্থবৃত্ত সম্পর্কে। পৃথাদের পরিবার বেশ সচ্ছল হলেও বর্তমানে তুর্যদের মতো হয়তো এত নয়। মেয়েটার হৃদয়ে কেমন ভয় করা নাড়ল। বিয়েটা 7 বছর আগে হলেও শ্বশুরবাড়িতে তার আসা এই প্রথম। হয়তো 7 বছর আগে এই বাড়ির মানুষগুলোর সাথে পরিচিত ছিল তার, কিন্তু এখন সবাই অপরিচিত। এদের কার চেহারা কেমন ছিল তাও খুব একটা স্মরণে নেই পৃথার। মেয়েটা অভিমানে নিজের পরিবার তো ছেড়ে চলে এলো, কিন্তু এখন এই পরিবারের লোকেরা কেমন হবে? এত বছর পর তাকে মেনে নেবে তো, নাকি জীবনে নেমে আসবে নতুন কোনো যন্ত্রণা? পৃথার ভাবনার মধ্যে তার এক হাত ধরল তুর্য। হয়তো বুঝলো সে পৃথার চিন্তা ভাবনা। ভরসা দিয়ে বলল, ভয় পেও না, চলো আমার সাথে। কথাটা বলে আর সময় ব্যয় করল না তুর্য। পৃথার হাত টেনে নিয়ে এলো বাড়ির সদর দরজার সম্মুখে। আরশও এসেছে তাদের পিছু পিছু। তুর্য নিজের হাত উঠিয়ে বাড়ির কলিং বেলটা চাপল। একবার, দুইবার, তিনবার। না, কেউ খুলছে না। হয়তো গভীর নিদ্রায় মত্ত বাড়ির সবাই। তুর্য আর অপেক্ষা করল না। পকেট থেকে নিজের মুঠোফোনটা বের করে কল লাগালো কাউকে। কল ধরার সাথে সাথে শুধু এইটুকুনি বলল, তাড়াতাড়ি দরজা খোল। মিনিট দুয়েকের মধ্যেই বন্ধ দরজাটা খুলে গেল। ওপাশ থেকে দেখা মিলল ঘুমজড়িত চোখ মুখের একজন যুবককে। বলিষ্ঠ দেহে একখানা ধূসর বর্ণের টি শার্ট জড়িয়েছে আর পরনে 3/4 প্যান্ট। চুলগুলো উস্কো খুস্কো। মুখের আদলে অনেকটা তুর্যের সাথে মিল রয়েছে, তবে ফর্সাটা তুর্যের থেকে একটু কম হবে নাই বা কেন? তুর্য তো এত বছর বিদেশে ছিল, আর এ ছেলে দেশে।
ছেলেটা অবাক চোখে তাকিয়ে রয়েছে তুর্য এবং পৃথার পানে। তুর্য ভ্রু কুচকালো, কণ্ঠে কিঞ্চিৎ ক্রোধ নিয়ে বলল, তোর দামড়ার মতো দেহটা নিয়ে দরজার সম্মুখ থেকে সরে দাঁড়া তৌফিক, আমি ভেতরে ঢুকবো। ভাইয়ের কথায় টনক নড়ল তৌফিকের, নয়তো এত রাতে ভাইয়ের পাশে এক রমণীকে দেখে নিজের হুঁশ খেয়াল হারিয়ে ফেলেছিল ছেলেটা। তৌফিক তড়িঘড়ি করে দরজার সম্মুখ থেকে সরে দাঁড়ালো। তুর্য সেদিকে একবার তাকিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো পৃথার পানে, আদেশের সুরে বলল, আমি না আসা পর্যন্ত তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে। কথাটা বলে তুর্য লম্বা লম্বা পা ফেলে গেল ভেতরের দিকে। একেবারে মা বাবার কক্ষের সম্মুখে গিয়ে পা থামল তার। এত রাতে যদিও মা বাবার কক্ষে এভাবে টোকা দিতে ইতস্ত লাগছে, তবুও উপায় নেই। তুর্য আলতোভাবে টোকা দিল বন্ধ দরজায়, মৃদুস্বরে ডাকল, মা, মা। ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। এবার তুর্য একটু জোরে টোকা দিল দরজায়, গলা বাড়িয়ে ডাকল, মা, ও মা। এই পর্যায়ে দরজা খুললেন তাহমিনা বেগম। সম্মুখে এতদিন পর এত রাতে ছেলেকে দেখেও চমকালেন না একটু, বরং বিরক্তি নিয়ে বললেন, কি হয়েছে, সারের মতো চেঁচাচ্ছ কেন? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে। কই এতদিন পর বাড়িতে ফিরেছে, মা একটু আদর যত্ন করবে, জড়িয়ে ধরবে, কান্নাকাটি করে শার্ট ভেজাবে তা নয়। আচ্ছা, এটা তার নিজের মা তো? মাঝে মাঝে সন্দেহ লাগে তুর্যের। সে যাই হোক, এখন অত কিছু ভাবার সময় নেই। ছেলেটা মায়ের পানে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, রাজশাহী থেকে ফিরেছি মাত্রই, সাথে তোমার। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিলেন তাহমিনা বেগম। কপাল কুঁচকে বললেন, এত রাতে ফেরার কি দরকার ছিল? কাল দিনে ফিরতে আমি সজাগ থাকতাম, শুধু শুধু আমার কাঁচা ঘুমটা ভাঙত না। তুর্য সরু দৃষ্টিতে তাকালো মায়ের পানে। তার সন্দেহ গাঢ় হলো, এটা সত্যি সত্যি তার মা তো। পরক্ষণে তুর্যের হৃদয়ে কড়া নাড়ল। তাহমিনা বেগম তার মা হওয়ার সাথে সাথে ঘসিটি বেগমের বংশধর তো, এর ধারে সব সম্ভব। সেই বহুকাল আগে ঘসিটি বেগম নিজ পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করে পুরো বঙ্গদেশকে পরাধীনতার শিকল পরিয়ে ইংরেজদের হাতে তুলে দিতে সাহায্য করেছিল। সে তুলনায় তার বংশধরেরা তো কিছুই করছে না। তুর্য সময় নিল না বেশি, থমথমে কণ্ঠে বলল, রাজশাহী থেকে তোমার বৌমাকে যুদ্ধ করে নিয়ে এসেছি, বাইরে দাঁড় করিয়ে রেখেছি। বরণ করে ঘরে তুলবে নাকি আমি ঘরে নিয়ে আসবো? পরে কিন্তু আবার কান্নাকাটি করতে পারবে না যে নিজের প্রথম ছেলের বউকে একটু বরণও করতে পারলাম না। তাহমিনা বেগমের চোখ বড় বড় হলো, অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি তুই পৃথাকে নিয়ে এসেছিস? তুর্য উপর নিচ মাথা নাড়ল, মুখে বলল, হ্যাঁ। তাহমিনা বেগম যেন লাফিয়ে উঠলেন। চোখ মুখের ঘুম ঘুম ভাব তার কেটে গেল এক মুহূর্তে। খুশিতে গদগদ হয়ে বললেন, এই না হলে আমার ছেলে। এই প্রথম আমার মনে হচ্ছে তুই একটা কাজের কাজ করেছিস, নয়তো সর্বদা যত সব অকাজ করে বেড়াস। তুর্যের চোখ ছোট ছোট হলো। তার মা তার প্রশংসা করলো নাকি অপমান করলো বোধগম্য হলো না ঠিক। তুর্য থমথমে কণ্ঠে বলল, তোমার বৌমাকে অনেকক্ষণ দাঁড় করে রেখেছে। তাহমিনা বেগমের চোখ মুখ গম্ভীর হলো। ছেলেকে কপট রাগ দেখিয়ে বললেন, আগে বলবি না? রাজশাহী থেকে কল করে বললি না কেন তুই পৃথাকে নিয়ে আসছিস বেয়াদব? কথাটা বলে থামলেন তাহমিনা বেগম। হন্তদন্ত হয়ে ছুটলেন পৃথার পানে, ব্যস্ত কণ্ঠে বললেন, ইস, মেয়েটা কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই পা ব্যথা করছে। মায়ের এহেন কথায় তুর্য অবাক না হয়ে পারল না। এতদিন পর বাড়িতে ফিরল, সেদিকে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই তার মায়ের, অথচ পুত্রবধূর জন্য দরদের শেষ নেই। একদম লাফিয়ে চলে গেল পুত্রবধূর নিকট। তার ছেলে না থাকলে ছেলের বউটা আসতো কোথা থেকে? তুর্য মায়ের পিছু পিছু ছুটল, ঠোঁট উল্টে বলল, আমারও পা ব্যথা করছে মা, এতটা পথ জার্নি করে এসেছি, শরীরও ক্লান্ত বেশ। তাহমিনা বেগম মুখ বাঁকিয়ে বললেন, তোকে এত রাতে ফিরতে বলেছে কে? কাল সকালে ধীরে ঠান্ডায় ফিরতি। এখন শরীর ক্লান্ত লাগলে রুমে গিয়ে মটকা মেরে পড়ে থাক, জ্বালাস না আমাকে। তুর্য দাঁড়িয়ে পড়ল, বিড়বিড়িয়ে বলল, ঘসিটি বেগমের প্রধান বংশধর। তাহমিনা বেগম ব্যস্ত ভঙ্গিতে পা রাখলেন বসার কক্ষে। এক পলক তাকালেন পৃথার পানে। মেয়েটা ঘুমটা মাথায় নিচের দিকে তাকিয়ে রয়েছে। এতদিন পর পৃথাকে দেখে হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন তিনি। উৎফুল্ল হয়ে ডাকলেন বাড়ির সবাইকে, গলা উঁচিয়ে বললেন, কই সব তোমরা, দেখে যাও, আমার বৌমা ফিরে এসেছে। খানিক সময়ের মধ্যেই তাহমিনা বেগমের হাঁকডাকে ঘুম ছেড়ে সবাই জড়ো হলো বসার কক্ষে। সবার দৃষ্টি নিবদ্ধ হলো সদর দরজায় দাঁড়ানো কালো শাড়ি পরিহিত রমণীর পানে। তাহমিনা বেগম দেরি করলেন না, যাদের সাথে নিয়ে ছুটলেন বরণডালা সাজাতে। তার এত শখের পুত্রবধূ আজ এত বছর পরে বাড়ির চৌখাটে পা দিয়েছে,
তাকে কি আর বরণ না করে ঘরে তোলা যায় নাকি? ঘরে যা যা ছিল তা ধারায় অল্প সময়ের মধ্যে বরণ সাজিয়ে নিলেন বাড়ির মহিলাগণ। অতঃপর ছুটে এলেন আবার বসার কক্ষে। তাহমিনা বেগম হাতে বরণ ডালা নিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালেন পৃথার মুখোমুখি। হাসি মুখে বরণ করতে শুরু করলেন শখের পুত্রবধূকে। শুধুমাত্র তিনি একা নন, তুর্যের চাচিরাও এই শেষ রাতে উঠে বরণ করে নিলেন পৃথাকে। মেয়েটা অবাক চোখে দেখছে সবাইকে। সে ভাবতেই পারেনি এতটা সহজে সবাই তাকে আপন করে নিবে। এই শেষ রাতে উঠে হুলুস্থুলু বাঁধিয়ে বরণ করে নিবে তাকে। একটু আগে পৃথার মনে জন্মানো ভয়টা উপে গেল। কিছুটা হলেও স্বস্তি পেল মেয়েটা। বরণ শেষ হতেই তাহমিনা বেগম যেন হামলে পড়লেন পৃথার উপরে। নিজের সাথে জড়িয়ে নিয়ে বললেন, কত বড় হয়ে গেছে মেয়েটা, সে কবে দেখেছিলাম তোকে। কথাটা বলে পৃথাকে ছেড়ে দাঁড়ালেন তাহমিনা বেগম। মেয়েটার এক গালে হাত রেখে অনুতাপের সুরে বললেন, এতদিন ধরে প্রতিটা দিন আমি ঘুমড়ে মরেছি। ভেবেছি আমার ভুলের জন্য তোর জীবনটা হয়তো নষ্ট করে দিয়েছি, তোর সাথে অন্যায় করেছি আমি। থামলেন তাহমিনা বেগম, একটু স্বস্তি নিয়ে বললেন, যাক, দেরিতে হলেও আমার ছেলেটার সুবুদ্ধি হয়েছে একটু, তোকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। তাহমিনা বেগমের কথা শেষ হতে না হতেই পেছন থেকে শোনা গেল মোজাম্মেল চৌধুরীর কণ্ঠস্বর। গমগমে কণ্ঠে তিনি বললেন, মেয়েটাকে কি দরজার সম্মুখে দাঁড় করিয়ে রাখবে নাকি? এমনি কতটা পথ জার্নি করে এসেছে ওরা। স্বামীর কথায় টনক নড়ল তাহমিনা বেগমের। কপালে হাত দিয়ে বললেন, দেখেছিস, তোকে এতদিন পর কাছে পেয়ে আমি সবকিছু ভুলেই বসেছিলাম। থামলেন তাহমিনা বেগম। পৃথার দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকালো তুর্যের মেজো কাকার মেয়ে ইরার পানে। আদেশি সুরে বললেন, তোর ভাবিকে তোর রুমে নিয়ে যা ইরা। মেয়েটা কত জার্নি করে এসেছে, ওর এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নেওয়া প্রয়োজন। মায়ের কথায় ভ্রু কুচকালো তুর্য। তার এত বড় একটা রুম থাকতে তার বউ ফ্রেশ হতে বিশ্রাম নিতে ইরার রুমে কেন যাবে? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে। সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করল, আমার রুম থাকতে আমার বউ বিশ্রাম নিতে ইরার রুমে কেন যাবে? তাহমিনা বেগম ঘাড় বাঁকিয়ে তাকালেন ছেলের পানে। স্বাভাবিক কণ্ঠে বললেন, কারণ ও তোমার সাথে তোমার রুমে থাকবে না। প্রথমত, তুমি বিয়ের আসরে ওকে ত্যাগ করেছিলে, এটা তুমি ভুললেও আমি ভুলিনি। আর দ্বিতীয়ত, ওর এখনো 18 বছর হয়নি, তাই তোমরা আপাতত আলাদাই থাকবে। তুর্য হতবাক হয়ে পড়ল মায়ের কথায়। এসব কি বলছে তার মা? সে পৃথার সাথে থাকতে পারবে না? এত বছর এত অপেক্ষার পর বউকে কাছে পেয়েও বউয়ের থেকে আলাদা থাকতে হবে? 18 বছরের অপেক্ষা করতে হবে? না, এরা আর ভালো হতে দিল না তুর্যকে। রাজশাহী থেকে ফেরার পথে ছেলেটা বেশ সময় নিয়ে ভেবেছিল বউ নিয়ে বাড়ি ফিরেই ভালো হয়ে যাবে সে। এতদিন একা থাকলেও এখন বউ নিয়ে ফিরেছে। একটা ভার্তিকতার ব্যাপার স্যাপার তো আছে, কিন্তু না, এই পরিবারের মানুষগুলোর জন্য আর ভালো হওয়া হলো না তুর্যের। ছেলেটা উঠে দাঁড়ালো। মায়ের কথার বিরোধিতা করে সে বলল, অসম্ভব। এত যুদ্ধ করে বউ এনেছি আলাদা থাকার জন্য নাকি? আমি আমার বউ ছাড়া এক মুহূর্তের জন্য একা থাকতে পারবো না। পৃথে ভরকালো, হতবাক নয়নে তাকালো তুর্যের পানে। বাড়িতে মা বাবা ভাই বোন চাচা চাচি এতগুলো লোকের সম্মুখে মানুষটা কেমন নির্লজ্জের ন্যায় অকপটে বলল বউ ছাড়া থাকতে পারবে না। তুর্যের লজ্জা না লাগলেও পৃথায় লজ্জা লাগলো ভীষণ। চিৎকার করে বলতে ইচ্ছে হলো, চুপ করুন নির্লজ্জ পুরুষ, বাবা মা চাচা চাচিকে তো একটু তোয়াক্কা করুন। কিন্তু আফসোস, পৃথা এমন কিছুই বলতে পারল না। আজ এত বছর পর প্রথম এই বাড়িতে এসেছে সে, তাও নতুন বউ হিসেবে। এখনই এসব কথা বলা মোটেই শোভা পায় না তার। পৃথা নিজের লজ্জা নিয়ে নত মস্তিষ্কে বসে রইল। তাহমিনা বেগম ছেলের এহেন বেলাজ কথায় আশ্চর্য হলেন ভীষণ। তার ছেলে আগে তো এতটা বেলাজ ছিল না। বিদেশ থেকে ফিরে আসার দিন আর আজ, এই দুদিনই ছেলের নির্লজ্জ ধাঁচার কথায় বিরক্ত তিনি। তাহমিনা বেগম কপাল কুঁচকে তাকালেন ছেলের পানে। বিরক্তি নিয়ে বললেন, এসব কথা বিয়ের আসর ছেড়ে যাওয়ার সময় মনে ছিল না? এখন এসব নির্লজ্জ ধাঁচার কথা বন্ধ করে নিজের রুমে যাও, ঝামেলা করো না। তুর্য তাকালো মায়ের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আমি মোটেই ঝামেলা করছি না, ঝামেলা করছো তুমি। এতদিন ধরে অপেক্ষা করে ওই রাজাকার জনগোষ্ঠীর সাথে যুদ্ধ করে বউকে নিয়ে এসেছি কি আলাদা থাকার জন্য নাকি? তাহমিনা বেগম তেতে উঠলেন। ধমকে সুরে বললেন, তুর্য। তুর্য ততটা পাত্তা দিল না মায়ের ধমকে। সে তাকালো বাবার পানে, হুমকি দিয়ে বলল, বাবা, তোমার বউকে বারণ করো। তোমার বউ আর একটা বার যদি আমার বউকে আমার থেকে আলাদা করার চেষ্টা করে, তবে আমিও কিন্তু তোমাকে তোমার বউয়ের থেকে আলাদা করে দেব। মোজাম্মেল হক কেসে উঠলেন ছেলের কথায়। বাড়ির সবাই ঠোঁট টেপে হাসছে মা ছেলের কাণ্ডে।
যেমন মা তেমন তার ছেলে, দুজনের কেউই কারো থেকে কম চায় না। কিন্তু এর মাঝে ফেঁসে গেলেন মোজাম্মেল হক। লোকটা হাঁসফাঁস করে উঠলেন। সে ঠিক জানে ছেলে তার এক কথার মানুষ। ছেলে যখন বলেছে পৃথার সাথে তাকে থাকতে না দিলে সেও তাহমিনা বেগমের থেকেও তাকে আলাদা করে দিবে, তার মানে করবেই করবে। শেষে কিনা এই বুড়ো বয়সে তাকে বউ ছাড়া হতে হবে। মোজাম্মেল হক তাকালেন স্ত্রীর পানে, আমতা আমতা করে বললেন, বলছিলাম কি তাহমিনা। ব্যাস এটুকু বলে থামতে হলো তাকে। তাহমিনা বেগম জ্বলে উঠলেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন, একদম ছেলের হয়ে সুপারিশ করবে না আমার কাছে। আমি যখন বলেছি ওরা আলাদা আলাদা থাকবে, তার মানে আলাদা থাকবে। তুর্য তেতে গেল, ক্রোধিত কণ্ঠে বলল, 7 বছর পর দেশে ফিরেছিলাম, বউয়ের খোঁজ করেছি তোমাদের কাছে, বারবার জিজ্ঞেস করেছি আমার বউয়ের কথা, একটা মানুষ আমাকে সাহায্য করেনি। এখন যখন নিজের যোগ্যতায় খুঁজতে খুঁজতে বউকে পেয়েছি, তখন উঠে পড়ে লেগেছ আমাকে বউয়ের থেকে আলাদা করতে। তাহমিনা বেগম তেতে উঠলেন, তুর্যকে শ্বাসে বললেন, তুমি কিন্তু এখন বেশি করছো তুর্য। আর তাছাড়া আমি তো তোমাকে তোমার বউয়ের থেকে সারা জীবনের জন্য আলাদা থাকতে বলিনি। ওর 18 বছর হোক, তারপর না হয় একসাথে থাকবে, আর তো মাত্র কয়েকটা দিন। তুর্যের মেজাজ গরম হলো। 10 বছর বয়সে মেয়েটাকে জোর করে বিয়ে দিয়ে এখন একটা নাটক শুরু করেছে সবাই মিলে। 10 বছরের একটা মেয়েকে 20 বছরের এক যুবকের সাথে বিয়ে দিতে এদের কারো বিবেকে বাঁধেনি। এখন 17 বছরের একটা মেয়েকে তার স্বামীর কক্ষে পাঠানোতে বিবেকে বাঁধছে। 18 বছর না হলে স্বামীর সাথে থাকা যাবে না, অথচ 10 বছরের মেয়েকে জোর জোর করে বিয়ে দেওয়া যাবে। কি অমায়িক যুক্তি এদের। আচ্ছা, তখন যদি তুর্য বিয়ের আসর ছেড়ে বিদেশে না যেত, পৃথের সাথে থাকতে চাইতো, তখন কি করতো এরা? একজন 10 বছরের মেয়ের কোনো শারীরিক চাহিদা নাই থাকতে পারে, কিন্তু একজন 20 বছরের যুবকের শারীরিক চাহিদা অবশ্যই ছিল। নিজেকে বিবাহিত জেনে সে যদি তখন নিজের শারীরিক চাহিদাকে নিয়ন্ত্রণ না করতে পারত, তখন কি হতো? নিশ্চয়ই ভুগতে হতো এই ছোট্ট মেয়েটাকে। তুর্য ক্রোধে দিশেহারা হলো, শক্ত কণ্ঠে বলল, আমার বউ আমার সাথে আমার কক্ষে থাকবে, দেখি কি আটকায়। তাহমিনা বেগম দাঁতে দাঁত চাপলেন, কটমট করে বললেন, মা বাবা চাচা চাচিদের সম্মুখে তোমার এসব কথা বলতে একটু লজ্জা করছে না তুর্য? নির্লজ্জ ছেলে একটা। তুর্য মুখ বাঁকালো, ভাবলেসিন ভাবে বলল, ঘসিটি বেগমের ছেলে তো, তাই লাজ লজ্জায় একটু ছোটবেলা থেকে কম আমার। তাহমিনা বেগম ছেলেকে চোখ রাঙালেন, শাসিয়ে বললেন, একদম আজে বাজে কথা বলবে না বেয়াদব ছেলে। এত বছর বিদেশি মাটিতে থেকে লাজ লজ্জা ছোট বড় সব জ্ঞানকে গুলিয়ে খেয়ে ফেলেছ নাকি? তুর্য পাতা দিল না মায়ের কথায়। এগিয়ে গিয়ে সে পৃথার এক হাত চেপে ধরল নিজের হাত ধারা। স্বাভাবিক কণ্ঠে বলল, রুমে চলো বউ, কতটা পথ জার্নি করে এসেছি, এখন তোমাকে নিয়ে আমার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। তুর্যের এহেন বেলাজ কথায় হতবাক হলেন উপস্থিত সবাই। তাহমিনা বেগম বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন ছেলের পানে, পরক্ষণেই নাক মুখ কুচকে বললেন, বেলাজ নির্লজ্জ ছেলে, এতক্ষণ কি বললাম তোমার কানে যায়নি? পৃথা তোমার সাথে তোমার রুমে থাকবে না, ওর জন্য আমি অন্য রুমের ব্যবস্থা করছি, ও সেখানেই থাকবে। তুর্য তাকালো মায়ের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি নির্লজ্জ হতে পারি মা, কিন্তু শরমহীন নই। তাই এখনো বউকে সবার সম্মুখে কোলে তুলে নিয়ে নিজের রুমে ঢুকে যায়নি। দয়া করে তুমিও আমাকে তেমন কিছু করতে উস্কে দিও না। তাহমিনা বেগম আর কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। এতক্ষণ ধরে তো কম বললেন না, তবুও তার বেলাজ ছেলেটা শোনাতে পারলেন না কিছুই। তার এক কথা বউ আলাদা থাকবে না, এরপর আর কি বা বলার থাকতে পারে? তুর্যের হয়তো লাজ লজ্জা নাও থাকতে পারে, কিন্তু তার তো আছে। তারপরও এতক্ষণ কম যুদ্ধ চালালেন না তিনি। তাহমিনা বেগমের ভাবনার মধ্যে তুর্যের ছোট ভাই তারেক এগিয়ে এলো ভাইয়ের পানে। এতক্ষণ সে দাঁড়িয়েছিল এখানেই, গোল গোল চোখে দেখছিল পরিস্থিতি, কিন্তু ভাইয়ের শেষ কথাটায় আর দাঁড়িয়ে থাকতে পারল না তারেক। এগিয়ে এসে দাঁড়ালো তুর্যের মুখোমুখি, মাথা চুলকে প্রশ্ন করল, নির্লজ্জ আর শরমহীন কি আলাদা ভাই? এই শব্দ দুইটার মধ্যে পার্থক্য কি? তুর্য সরু দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে, ঠান্ডা কণ্ঠে বলল, নির্লজ্জ শব্দটা 4 অক্ষর দ্বারা গঠিত এবং শব্দের শেষে যুক্তবর্ণের ব্যবহার রয়েছে। আর শরমহীন শব্দটা 5 অক্ষর দ্বারা গঠিত এবং পুরো শব্দটাতে কোনো যুক্তবর্ণ নেই। ভাইয়ের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল তারেক। পৃথার থেকে বছর খানেকের বড় হবে সে। এবারে এইচএসসি পরীক্ষা দিয়েছে ছেলেটা, শ্রেণীতেও মেধাবী হিসেবে বেশ নামডাক আছে তার। কিন্তু এত পড়াশোনা এবং এত বইয়ের মধ্যেও নির্লজ্জ আর শরমহীন শব্দের এমন কোনো পার্থক্য কখনো খুঁজে পায়নি। ছেলেটা গভীর চিন্তায় নিমগ্ন হলো, এতদিন তার পড়াশোনায় ভুল ছিল, নাকি তার বিলেত পাশ করা ভাই ভুল বলছে?
তুর্য এর মধ্যেই পৃথার হাত ধরে টানতে লাগলো, আবার বলল, রুমে চলো বউ। পৃথা হাঁসফাঁস করছে, লজ্জা লাগছে তার। তাহমিনা বেগম এত রাত এত করে বললেন দুজনের আলাদা রুমে থাকার কথা, সেখানে কিভাবে সে ঢ্যাং ঢ্যাং করে তুর্যের রুমে গিয়ে থাকবে? তাছাড়া তুর্যকে চিনেই বা কয়দিন সে? যতই বিয়ে হোক, এভাবে হঠাৎ এক পুরুষের সাথে এক কক্ষে একসাথে থাকতে যে কোনো মেয়েরই ইতস্ত লাগবে। তার উপর যদি হয় আবার আলাদা রুমে থাকা নিয়ে এত ঘটনা। পৃথা ঠায় দাঁড়িয়ে রইল, তুর্যের টানাটানিকে উপেক্ষা করে এক পাও নড়ল না সে। তুর্যের ভ্রুদয় কুঁচকে এলো, তীক্ষ্ণ কণ্ঠে সে পৃথাকে বলল, তুমি আমার সাথে আমার রুমে যাবে, নাকি এবার সত্যি সত্যি কোলে নিব তোমায়? পৃথা শিউরে উঠল। সে বেশ জানে এই পুরুষ বিদেশ ফেরত নির্লজ্জ। তার কথা অমান্য করলে যখন বলেছে কোলে নিবে, তখন সে কথা তুর্য রাখবেই। স্থান কাল পাত্র কোনো কিছুই বিবেচনা করবে না। পৃথা আর চোখে একবার তাকালো উপস্থিত সবার পানে। এতগুলো মানুষের মধ্যে কোলে নিলে তাকে হয়তো আরো বিশ্রী একটা পরিস্থিতিতে পড়তে হবে। প্রথম দিন শ্বশুর বাড়িতে ঢুকেই মান-ইজ্জতের দফা-রফা হয়ে যাবে নির্ঘাত। তার থেকে এই মুহূর্তে তুর্যের কথা শোনায় শ্রেয় বলে মনে হলো পৃথার। মেয়েটা তুর্যের পিছু পিছু পা বাড়ালো। তুর্যের উষ্ঠে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। সে পৃথার এক হাত বগল দাবা করে তাকালো মায়ের পানে। উষ্ঠে হাসি বজায় রেখে বলল, দোয়া করো মা, বিশাল এক যুদ্ধ শেষে তোমার ছেলে তার বউকে নিয়ে রুমে যাচ্ছে। তাহমিনা বেগম তেতে উঠলেন, তুর্যের পানে তেড়ে গিয়ে বললেন, হতচ্ছাড়া তারা তুই, এক চড়ে তোর হাসি আমি বের করে দিচ্ছি বেয়াদব। মায়ের কথা শুনে তুর্য নিজের পায়ের গতি বাড়ালো। বলা তো যায় না কখন এসে পেছন থেকে তার বউকে টেনে ধরে। ব্যস্ত হয়ে ছেলেটা পৃথাকে নিয়ে কেটে পড়ল। দ্রুত নিজের কক্ষে ঢুকে ঠাস করে দরজাটা আটকে দিল। তাহমিনা বেগম গর্জে উঠলেন আরো। ছেলের সাথে না পেরে তাকালেন স্বামীর পানে। ঝাঁঝালো কণ্ঠে বলল, দেখলে দেখলে তোমার ছেলের কীর্তিকলাপ। মোজাম্মেল হক এগিয়ে এলেন স্ত্রীর পানে। তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আহা, রাগ করো না তাহমিনা, অতিরিক্ত রাগ তোমার শরীরের পক্ষে ভালো না, প্রেসার ফল করতে পারে। তাহমিনা বেগম অগ্নিদৃষ্টিতে তাকালেন স্বামীর পানে, দাঁতে দাঁত চেপে বললেন, এই তোমার লাই পেয়ে পেয়ে ছেলেটা এমন বকে গেছে, যেমন বাপ তেমন তার ছেলে। মোজাম্মেল হক মনে মনে ভেঙচি কাটলেন, চিৎকার করে বলতে চাইলেন, ওখানে যেমন বাপ তেমন তার ছেলে হবে না, হবে যেমন মা তেমন তার ছেলে। এই ছেলে মোটেও আমার মতো হয়নি, হয়েছে একদম তোমার মতো, যেন মায়ের কার্বন কপি। মনে মনে এত কথা বললেও মুখে কিছুই বলতে পারলেন না মোজাম্মেল হক। পুরুষ মানুষ বাইরে যতই বাঘ হোক না কেন, স্ত্রীর সম্মুখে তারা সর্বদাই বিড়াল। মোজাম্মেল হকও তার ব্যতিক্রম নয়। বাইরে কত বড় ব্যবসা সামলায়, বড় বড় জনমানবের সাথে উঠা বসা তার, অথচ বাড়িতে বউয়ের সম্মুখে কণ্ঠে কথা বের হতে চায় না। তার উপর এখন তার বউ যে পরিমাণ রেগে আছে, তাতে কিছু বললে ছেলেকে রেখে তাকেই গরম তেলে ভাজা ভাজা শুরু করবে। মোজাম্মেল হক মনের কথা মনে চেপে রাখলেন, ব্যস্ত হলেন স্ত্রীকে শান্ত করতে। কক্ষে ঢুকেই হাঁপাতে লাগলো তুর্য, যেন কত বড় লড়াই করে ফিরেছে সে। কিঞ্চিত সময় নিয়ে নিজেকে ঠিক করলো ছেলেটা। অতঃপর স্বাভাবিক কণ্ঠে পৃথাকে বলল, যাও ফ্রেশ হয়ে এসো তাড়াতাড়ি। পৃথা শুনল তুর্যের কথা, কিন্তু গেল না সে ফ্রেশ হতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে উসখুস করছে মেয়েটা। তখন পরিবারের উপরে অভিমান করে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল পৃথা। মোবাইলটা পর্যন্ত আনা হয়নি। এই শাড়ি ছেড়ে ফ্রেশ হয়ে একটু কোমল পোশাক তো তারও পরতে ইচ্ছে করছে, কিন্তু শাড়ি ছেড়ে পরবে কি? কিছুই তো আনা হয়নি। মুখ ফুটে তুর্যকেও বলতে পারছে না কিছু। লোকটা আবার কি না কি মনে করে। তাছাড়া এখনো অবধি ততটাও তো তুর্যের সাথে ফ্রি নয় সে। সাধারণ কিছু বলতে গেলেও অস্বস্তি লাগে। পৃথাকে ফ্রেশ হতে যেতে না দেখে তার পানে তাকালো তুর্য। হয়তো বুঝলো মেয়েটার উসখুসের মানে। তুর্য পকেট থেকে মোবাইল বের করলো, কাউকে কল করে শুধুমাত্র বলল, লাগেজগুলো রুমে দিয়ে যা। খানিক সময় অতিবাহিত হতে বন্ধ দরজায় টোকা পড়ল। তুর্য দরজাটা খুলে দিতেই আরো দুটো বড় বড় লাগেজ নিয়ে ঢুকলো ভেতরে। লাগেজ দুটো দিয়েই নিঃশব্দে আবার বেরিয়ে গেল। তুর্য একটা লাগেজ এগিয়ে দিল পৃথার পানে, ঠান্ডা কণ্ঠে বলল, এখানে তোমার জামা কাপড় পেয়ে যাবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। পৃথা অবাক হলো, এই লোক তার জামা কাপড় কখন আনলো? আর তুর্য জামা কাপড় চাইলে যে তার পরিবার লাগেজ ভরে দিয়ে দিবে তেমনটাও তো নয়। পৃথা অবাক হয়ে খুলল লাগেজটা, সাথে সাথে চমকে উঠল। এগুলো তার আগের কোনো জামা কাপড় নয়, সব নতুন। শাড়ি, থ্রি পিস, প্লাজো, টি শার্টে ভরপুর লাগেজটা। পৃথা বিস্মিত দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, কণ্ঠে অবকাতরতার রেশ নিয়েই বলল, এসব আপনি কোথায় পেলেন?
তুর্য হাসল, মোহনীয় কণ্ঠে বলল, তোমার জন্য কিনেছি। পৃথা কিছু বলার ভাষা খুঁজে পেল না। কেমন যেন ভালো লাগলো তার বিষয়টা। এক দৃষ্টিতে চেয়ে রইল তুর্যের পানে। তুর্য দুষ্টু হাসল, পৃথার পানে একটু এগিয়ে বলল, তোমারই পর, সারা দিন রাত দেখতে পারবে, আপাতত ফ্রেশ হয়ে এসো। পৃথা লজ্জা পেল, ঝট করে মাথাটা নুয়ে ফেলল সে। লাগেজ থেকে একটা 3 পিস নিয়ে ব্যস্ত হয়ে ঢুকে গেল ওয়াশরুমে। খানিক সময় নিয়ে একদম গোসল সেরে বেরিয়ে এলো পৃথা। তুর্য ততক্ষণে বাড়ির অন্য ওয়াশরুম থেকে গোসল টুসল সেরে খাবার নিয়ে আবার নিজের কক্ষে ফিরে এলো। দরজা খুলে ভেতরে ঢুকতেই থমকে গেল ছেলেটা। এ কি রূপ পৃথার! গোসল সেরে মাথায় তোয়ালে পেঁচিয়েছে মেয়েটা। মুখটাও ভীষণ স্নিগ্ধ লাগছে। চোখ মুখে এখনো মুক্ত দানা নিয়ে ছিটে ফোটা পানির দেখা মিলছে। তুর্যের কেমন ঘুর লেগে যাচ্ছে। ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে। গোসলের পর কোনো নারীকে এতটা স্নিগ্ধ লাগতে পারে আগে জানা ছিল না তুর্যের। যদি জানা থাকতো তবে ওই বিদেশের মাটিতে এত বছর সে পড়ে থাকতো না। পড়াশোনা চাঙ্গে তুলে ঠিক ছুটে আসতো বউয়ের কাছে। তুর্যের ঘোরের মধ্যেই তার পানে এগিয়ে এলো পৃথা। ইতস্ত করে বলল, আপনি ফ্রেশ হয়েছেন? তুর্যের ঘোর কাটল। পৃথার পানে এক পলক তাকিয়ে বলল, হুম। থামল তুর্য। একটু এগিয়ে তার হাতে ধরে রাখা খাবারগুলো টেবিলের উপরে রেখে বলল, খেতে এসো তাড়াতাড়ি। পৃথার খিদে পেয়েছিল এমনিও। খাবার দেখে খিদে যেন আরো বেড়ে গেল। সে কখন খেয়েছে। তারপর যদিও তুর্যের জোরাজুরিতে গাড়িতে একটু খেয়েছিল, তাও হঠাৎ পরিবার ছেড়ে আসা, নতুন মানুষের সাথে নতুন স্থানে গমন, অপরিচিত স্থান, বিভিন্ন চিন্তাভাবনায় ভালোভাবে খেতে পারেনি। পৃথা বিরক্তি করল না, চুপচাপ খেয়ে নিল তুর্যের সাথে। তবে বিপত্তি বাঁধল খাওয়া দাওয়া শেষে ঘুমানো নিয়ে। এখন পৃথা ঘুমাবে কোথায়? তুর্যের সাথে ঘুমাবে? কখনো না। একে তো অপরিচিত এক পুরুষের সাথে এক বিছানায়, ভাবতেই শরীর শিউরে উঠছে পৃথার। বুকের মধ্যে হাঁসফাঁস অনুভব হচ্ছে। তার উপর তুর্য তাকে 7 বছর আগে বিয়ের আসরে ত্যাগ করেছিল। ওই বিষয়টায় যেমন তুর্যের কোনো দোষ ছিল না, তেমনি পৃথারও তো দোষ ছিল না। তাহলে তাকে কেন শাস্তি পেতে হয়েছিল? মানুষজন কেন তাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল? শুধুমাত্র তুর্যের ছেড়ে যাওয়ার জন্য? পৃথার চোখ ঘুরিয়ে দেখল কক্ষের চারিদিকে। বিছানা ছাড়াও সোফা রয়েছে কক্ষে। আচ্ছা, এখন কি সে বাংলা সিনেমার মতো ওই সোফায় ঘুমাবে আর তুর্য বিছানায়? পৃথার হৃদয় তীব্র বিরোধিতা করল তার এই ভাবনায়। সে কেন সোফায় ঘুমাবে? সোফায় ঘুমালে তুর্য ঘুমাবে। তাহমিনা বেগম তো বলেছিলেন আলাদা কক্ষে থাকার জন্য। আলাদা থাকলে আর এত ঝামেলা হতো না এখন। দুজনেই 2 কক্ষে বিছানায় ঘুমাতে পারত। পৃথার ভাবনার মধ্যেই তুর্য বেশ আটসাট বেঁধে বসলো বিছানায়। সাথে সাথে পৃথা চেঁচিয়ে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, সাবধান, বিছানায় আমার পাশে আসার চেষ্টাও করবেন না। 7 বছর আমাকে ছেড়েছিলেন না, এখন আরো 7 বছর আমাকে ছেড়ে থাকার প্রস্তুতি নিন। তুর্য যেন আকাশ থেকে মাত্রই টুপ করে পড়ল ধরুনির বুকে। বিস্মিত নয়নে তাকালো তার মুরগির বাচ্চার মতো বউটার দিকে। এসব কি বলছে পৃথা? বিছানায় আসতে পারবে না? আরো 7 বছর বউ ছেড়ে দূরে থাকতে হবে? তুর্যের মাথায় চক্কর দিয়ে উঠল। পরক্ষণে সে নিজের হাত উঁচিয়ে হাতের করগুলো এক এক করে গুনতে শুরু করলো। এখন যদি তুর্যের বয়স 27 বছর হয়, তবে 7 বছর পর কত হবে? এক এক করে গুনল। 28, 29, 30, 31, 32, 33, 34। তুর্যের চোখগুলো বড় বড় হলো। 7 বছর পর তার বয়স 34 হবে। তুর্য তাকালো বইয়ের পানে, চোখ বড় বড় রেখে শুধালো, তুমি কি আমাকে আমার বাচ্চাদের থেকে আব্বা ডাক শোনানোর বদলে দাদা ডাক শোনানোর পরিকল্পনা করছো বউ? পৃথা ভরকালো, এই পুরুষ এসব কি বলছে? এখনো অব্দি বিয়েটাই ঠিকভাবে মানা হলো না, এর মধ্যে বাচ্চা কাচ্চা কোথা থেকে এলো? বেলাজ বেশরম পুরুষ কোথাকার! কত দূর অব্দি চিন্তা করে ফেলেছে, ভাবতেই শিউরে উঠল মেয়েটা। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আপনি বিছানা থেকে উঠুন তাড়াতাড়ি, এখানে আমি একা ঘুমাবো। তুর্য বিছানা ছেড়ে উঠল না, বরং সরু দৃষ্টিতে তাকালো পৃথার পানে। কপাল কুঁচকে শুধালো, তাহলে আমি কোথায় থাকবো? পৃথা নিজের ডান হাত উচালো, এক আঙ্গুল দিয়ে ইশারা করলো সোফার পানে। অতঃপর পরিষ্কার কণ্ঠে বলল, সোফায়। তুর্য ডানে বামে মাথা চাকিয়ে না ভোচাল তৎক্ষণাৎ, জোরালো কণ্ঠে বলল, এত যুদ্ধ বিগ্রহ করে বউ এনেছি আলাদা ঘুমানোর জন্য নাকি? আশ্চর্য! পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আলাদা ঘুমানোর জন্য এনেছেন। 7 বছর তো খুব ছেড়ে থেকেছিলেন আমাকে, এখন আরো 7 বছর দূরে থাকবেন।
তুর্য ভ্রুকুচকে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল পৃথার পানে। অতঃপর হুট করে একটু একটু এগিয়ে গেল মেয়েটার নিকট। মৃদু কণ্ঠে বলল, এখনই তো প্রাপ্তবয়স্ক নয় তুমি। তারপর যদি আবার ফিরতাম ওই 7 বছরের মধ্যে, সামলাতে পারতে তোমাকে? পৃথার ভ্রুদয় কুচকে এলো। মেয়েটা কয়েক সেকেন্ড সময় নিল তুর্যের কথার মানেটা বুঝতে। তবে সম্পূর্ণভাবে পৃথার মস্তিষ্কে কথাটা পৌঁছাতেই কান গরম হয়ে উঠল। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো সে তুর্যের পানে। কি নির্লজ্জ কথাবার্তা! সামলাতে পারতো মানে কি? পৃথা জ্বলে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, অসভ্য বেশরম, বিছানা থেকে উঠুন আপনি। আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না, কিছুতেই না। বিয়ের আসরে না হয় ক্রোধের বশে আমাকে ত্যাগ করেছিলেন, আমিও তার জন্য আপনাকে মাফ করে দিয়েছি। কিন্তু এর পরবর্তী 7 বছর কি হয়েছিল? কেন একটাবারও আমার খোঁজখবর নেননি? এর জন্য আমি আপনাকে মাফ করব না। তুর্য অস্থির হলো, ব্যগ্র কণ্ঠে বলল, তোমার সাথে আমার জোর করে বিয়ে দেওয়া এবং আমার ক্রোধে বিয়ের আসর ত্যাগ, কোনোটাই অজানা নয় তোমার। বিয়ের আসর ত্যাগের 1 মাসের মাথাতেই আমি দেশ ছেড়েছিলাম, পাড়ি জমিয়েছিলাম ইংল্যান্ডে। কিন্তু সেখানে গিয়েও আমি শান্তি পাইনি। প্রতিটি মুহূর্তে তোমার অবাধ্য পিছুটান আমাকে তাড়া করে বেরিয়েছে। বারবার মনে হয়েছে আমি ভুল করেছি। যতই জোর করে বিয়ে হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আবার তোমার আর আমার বয়সের পার্থক্য ভেবে বারবার পিছিয়ে গিয়েছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভোলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে ভুলতে আমি অন্য মেয়েদের সান্নিধ্যে পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু... এইটুকু বলেই থামতে হলো তুর্যকে। পৃথা জ্বলে উঠল, ক্রোধিত কণ্ঠে বলল, আমাকে ভোলার জন্য আপনি অন্য মেয়েদের সান্নিধ্যে গিয়েছিলেন? লুচ্চা বেটা, এতক্ষণ তো আপনাকে যাওয়া মাফ করতাম, এখন তো মাফ করার প্রশ্নই ওঠে না। দূর হন আপনি আমার চোখের সামনে থেকে, আমার বিছানা থেকে। তুর্য ভ্যাবাচাকা খেয়ে গেল পৃথার কথায়। সে বেশ ভালোই বুঝলো আবেগের বসে ভুল স্থানে ভুল কথা বলে ফেলেছে। এখন কি হবে? বউ যে তার রেগে গেছে ভীষণভাবে। আগে তো শুধুমাত্র বিছানা ছাড়ার কথা বলেছিল, এখন তো চোখের সামনে থেকেও দূর হতে বলছে। তুর্য ব্যস্ত হলো, পৃথাকে ঠান্ডা করতে বলল, কোনো মেয়েদের সান্নিধ্যে যাইনি তো আমি, শুধুমাত্র যাওয়ার চেষ্টা করেছিলাম। পৃথা ঠান্ডা হলো না, বরং দাঁতে দাঁত চেপে বলল, চেষ্টা তো করেছেন। থামল পৃথা, তুর্যের পানে আঙুল তুলে বলল, এই এই আপনি এখনো বিছানা কি করছেন? আপনাকে আমার সহ্য হচ্ছে না, বিছানা ছাড়ুন দ্রুত। তুর্য নিজের জালে নিজেই ফেসেছে। বেচারার এখন ইচ্ছে করছে নিজের চুলগুলো নিজে টেনে টেনে ছিঁড়তে। কে বলেছিল আবেগের বসে তাকে অন্য মেয়েদের কথা বলতে? ওইটা ছাড়া তো বাকি সব বলতে পারতো, তাইলেই হতো। তুর্য ঢোক গিলল, করুণ কণ্ঠে বলল, তোমাকে ছাড়া আমি কোনো মেয়েদের সান্নিধ্যে চাইনি বউ। ওটা শুধুমাত্র একটুখানি চেষ্টা করেছিলাম, যেটা চেষ্টায় আমি কখনোই সফল হয়নি। পৃথা মানল না তুর্যের কথা, চেঁচিয়ে উঠল সে, হুমকি দিয়ে বলল, আপনার কোনো কথা আর আমি শুনতে চাইছি না। আপনি বিছানা থেকে উঠবেন নাকি আমি নিজের রুম থেকে বেরিয়ে যাব? কথাটা বলে পৃথা রেগে মেগে উঠে দাঁড়ালো বিছানা থেকে, পা বাড়ালো দরজার দিকে। তুর্য ভরকালো, তড়িঘড়ি করে সে বিছানা থেকে উঠে দাঁড়ালো, ব্যস্ত হয়ে বলল, আমি উঠছি তো বিছানা ছেড়ে, সোফায় যাচ্ছি আমি, তবুও তুমি বাইরে যেও না। পৃথা থমকে দাঁড়ালো, তুর্যের পানে একবার ধারালো দৃষ্টি নিক্ষেপ করে বিছানায় বসলো একবার। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেললো এবারের মতো। যাক, বউ তো তবুও বাইরে যায়নি, রুমেই আছে। বাইরে গেলেই আবার আরেক ঝামেলা বাঁধত। এমনি তাদের আলাদা করার জন্য ঘসিতি বেগমের বংশধর তাহমিনা বেগম ওঁত পেতে রয়েছেন। তার ওপর যদি শুনতে পায় পৃথাও তার সাথে থাকতে চায় না, তাহলে তো হয়েছেই। 7 বছরে আর সত্যি সত্যি বউয়ের মুখ দেখা লাগতো না। বাচ্চা কাচ্চা তো বহু দূরের ব্যাপার। এখন তবুও এক রুমে আছে দুজন, আসবে যাবে দেখা হবে দুজন দুজনের সাথে। আর পৃথার রাগ, ওটাও খুব দ্রুতই ভেঙে গড়িয়ে দিবে তুর্য। কথাগুলো ভাবতে ভাবতে তুর্য তাকালো বউয়ের পানে। মেয়েটা ইতিমধ্যে শুয়েও পড়েছে। হতাশ হলো তুর্য, কি নিষ্ঠুর বউ তার। তাকে সোফায় ঘুমাতে দিয়ে বিছানা দখল করে কি আরামে শুয়ে পড়েছে। এর মনে কি একটু দয়া মায়া নেই? তুর্য অসহায় ভঙ্গিতে এগিয়ে গেল সোফার পানে, কোনো রকমে আটসাট বেঁধে শুয়ে পড়ল সোফায়। কিন্তু বউ থাকতেও এভাবে কি একা শোয়া যায়? মন যে মানতে চায় না। তুর্যের মনের মধ্যেও আনচান আনচান শুরু করেছে। মুরগির বাচ্চার মতো বউটার সান্নিধ্য পেতে ইচ্ছে করছে ভীষণ। ক্রমেই অধৈর্য হয়ে উঠেছে মন মস্তিষ্ক। তবুও ছেলেটা নিজেকে দমিয়ে ঘুমানোর চেষ্টা চালালো। অনেকটা পথ জার্নি করে এসেছে, এখন তার একটু ঘুমের প্রয়োজন। কিন্তু বেশ কিছুটা সময় অতিবাহিত হলেও ঘুম আর ধরা দিল না তুর্যের চোখে। শরীর ক্লান্ত, চোখেও ঘুম আছে, কিন্তু হৃদয়ের অস্থিরতা ঘুমাতে দিচ্ছে না। বউয়ের সান্নিধ্য না পেলে এই অস্থিরতা কাটবে বলেও মনে হয় না। তুর্য সোফা থেকে মাথা উঁচিয়ে তাকালো বিছানার পানে।
মৃদু কণ্ঠে ডাকলো, বউ, ও বউ। পৃথা কোনো সাড়া দিল না, হয়তো ঘুমিয়ে পড়েছে মেয়েটা। তুর্য একটু কেশে গলা পরিষ্কার করে নিল। আগের তুলনায় গলা উঁচিয়ে কণ্ঠে সুর তুলে ডাকলো, বউ গো, ও বউ। কেবলই চোখ দুটো লেগে এসেছিল পৃথার। এর মধ্যে আবার এর এমন স্বরে ডাকাডাকি। প্রথমবার ডাক শুনে কোনো সাড়া শব্দ না দিলেও এবার আর চুপ থাকতে পারল না মেয়েটা। বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হয়েছে, এমন ছাগলের মতো সুর তুলেছেন কেন? পৃথা অপমান করলেও সে অপমান বিন্দু পরিমাণ গায়ে লাগালো না তুর্যের। বউয়ের অপমান গায়ে লাগালে বাচ্চা কাচ্চা আর পয়দা হওয়ার সুযোগ পাবে না। তুর্য ভেঙচি কাটল, ঠোঁট উল্টে দিয়ে বলল, এইটুকু ছোট সোফায় আমার এত বড় শরীরটা আটকাচ্ছে না বউ? থামলো তুর্য, পরপর নিজের পায়ের দিকে ইশারা করে বলল, পা দুটো বাইরে পড়ে আছে দেখো। পৃথা বিছানায় উঠে বসল, কপালে ভাঁজ ফেলে তাকালো তুর্যের পানে, ভারী কণ্ঠে বলল, তো আমি কি করব? গলা খাকারি দিল তুর্য, আমতা আমতা করে বলল, আমাকে একটু বিছানায় নাও না। না। পৃথার কাটকাট কণ্ঠস্বর, তবে হাল ছিল না তুর্য। মলিন কণ্ঠে বলল, সারাটা রাত কতটা পথ জার্নি করে এসেছি, শরীরটাও ক্লান্ত লাগছে ভীষণ। এখন যদি একটু ঠিকভাবে ঘুমাতেও না পারি। যাক, কি আর করার, বউ যখন বিছানায় স্থান দিবে না, বাধ্য হয়ে এখানেই থাকতে হবে। পৃথা এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। মায়া হলো মেয়েটার। যত যাই হোক না কেন, এটা তুর্যের রুম, যেখানে তুর্য ঠিকভাবে ঘুমাতে পারবে না আর পৃথা ঘুমাবে আরামে। বিষয়টা মোটেই ভালো দেখায় না। যদিও পৃথার বেশ ইতস্ত লাগছে এভাবে এক বিছানায় তুর্যের সাথে ঘুমাতে, কিন্তু উপায় তো নেই। এখন বাইরে গিয়ে আলাদা থাকার কথাও বলা যাচ্ছে না। নতুন বউ সে, লাজ লজ্জারও তো একটা ব্যাপার আছে। চাইলেই কি শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বলা যায় আমি আলাদা ঘুমাবো? তারাও বা কি ভাববে? তাছাড়া তুর্য তার স্বামী, যতই মান অভিমান থাকুক না কেন, সারা জীবন তো আর আলাদা থাকতে পারবে না। একসাথে একদিন না একদিন থাকতেই হবে, তা এখন হোক আর তখন। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল পৃথা, অতঃপর বলল, বিছানায় আসুন। তুর্যের উষ্ঠ প্রসারিত করে হাসল। যাক, তার পরিকল্পনা কাজে দিয়েছে। বউ তাকে বিছানায় রেখেছে, এর থেকে শান্তি আর আছে নাকি? তুর্য আনন্দে গদগদ হয়ে বিছানায় গেল। সাথে সাথে পৃথা একটা কোলবালিশ ফেলে দিল বিছানার মধ্য বরাবর। তুর্যের পানে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল, আপনি এই কোলবালিশের ওপাশে ঘুমাবেন আর আমি এপাশে। ভুলেও এই কোলবালিশ সরিয়ে এপাশে আসার চেষ্টা করবেন না। মনে করবেন এটা ভারত চীনের বর্ডার। তুর্যের মুখখানা চুপসে গেল। কত আশা নিয়ে সে বিছানায় এসেছিল, আর শেষে কি হলো? তাদের মধ্য বরাবর আগাছা হয়ে উদয় হলো এই কোলবালিশের। তুর্য হতাশ দৃষ্টিতে তাকালো পৃথার পানে, অসহায় কণ্ঠে বলল, এর নাম ভারত চীন বর্ডার না রেখে ভারত বাংলাদেশ বর্ডার রাখা যায় না বউ? ভারত বাংলাদেশ বর্ডার হলে মাঝে মধ্যে তাও 2-4 পয়সা ঘুষ দিয়েও বর্ডার পেরোনোর সম্ভাবনা থাকে, কিন্তু ভারত চীন বর্ডারে নো, নো চান্স। সোজা গুলি করে খুলি উড়িয়ে দিবে। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, কাট কাট কণ্ঠে বলল, গুলি করে আপনার খুলি উড়াতে পারবো কিনা জানি না, তবে এই কক্ষ থেকে ঠিকই বেরিয়ে যেতে পারবো। এই কোলবালিশ ব্যাত করে এদিকে আসার চেষ্টা করলে সোজা রুমের বাইরে চলে যাব বলে দিলাম। তুর্য চোখ মুখ কুচকালো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমি তো দেখছি ভারত চীনের বর্ডারের থেকেও ভয়ঙ্কর বউ। পৃথা গায়ে মাখল না তুর্যের কোনো কথা। এই বান্দা সর্বদাই এমন আজগুবি সব কথা বলবে, এ আর নতুন কি? মেয়েটা আর সময় নষ্ট করলো না। তুর্যকে একটা ভেঙচি কেটে পাশ ফিরে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে বলল, আজে বাজে কথা রেখে ঘুমাতে দিন এখন। তুর্য আর কথা বাড়ালো না। বইয়ের পানে একবার অসহায় দৃষ্টি নিক্ষেপ করে শুয়ে পড়ল কোলবালিশের পাশে। তবে ঘুমালো না তুর্য। বউকে পাশে রেখে কি আর তার মতো পুরুষের ঘুমানো সম্ভব নাকি? এতদিন পর বউকে পাশে পেয়েছে, শরীরে প্রেমের জোয়ার বইছে বেচারার। তুর্য বেশ কিছুক্ষণ সময় ঘুমের ভান ধরে মটকা মেরে পড়ে রইল বিছানায়। অতঃপর পৃথার আর কোনো সারা শব্দ না পেয়ে উঠে বসল। উকি দিয়ে দেখলো পৃথা ঘুমিয়েছে কিনা। বাহ্যিক দৃষ্টিতে তো মনে হচ্ছে মেয়েটা ঘুমিয়েছে। তবুও তুর্য নিজের হাত বাড়িয়ে পৃথার নাকের কাছে ধরল, ভালোভাবে পর্যবেক্ষণ করলো ঘুমিয়েছে কিনা। না, এবার তো মনে হচ্ছে সত্যিই ঘুমিয়েছে। তুর্য আস্তে ধীরে তার আর পৃথার মধ্যকার কোলবালিশটা সরিয়ে দিল। অতঃপর খুব সাবধানে শুয়ে পড়ল পৃথার গা ঘেঁষে। ইস, কি মিষ্টি একটা গন্ধ আসছে তার বউয়ের শরীর থেকে, অথচ এই মেয়েটা কিনা তাকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল। তুর্য আলতোভাবে পৃথার কোমরে হাত দিল, টেনে নিয়ে মিশিয়ে নিল নিজ বক্ষের সাথে। আলতোভাবে পৃথার কপালে চুমু খেয়ে বলল, ভারত চীনের বর্ডার কেন? চীনের মহাপ্রাচীর তুলে দিলেও তো আমাকে আমার বউয়ের থেকে আলাদা করা যাবে না।
কথাটা বলেই উষ্ঠ প্রসারিত করে হাসল তুর্য। পৃথাকে লুকিয়ে নিল বুকের মধ্যখানে, অতঃপর চোখ বন্ধ করে পাড়ি জমালো ঘুমের দেশে। সময় গড়ালো কিছুটা। সকালের সূর্যটাও তার তেজ বাড়িয়ে দিয়েছে, প্রখরতা ছড়িয়ে দিয়েছে চারিদিকে। চারপাশ থেকে আজানের সুমিষ্ট ধ্বনিও শোনা যাচ্ছে। হয়তো জোহরের আজান পড়েছে। সারা রাত জার্নি করে এসে ভোরের দিকেই তো ঘুমিয়েছিল পৃথা আর তুর্য, তাই বাড়ির কেউ আর ডাকেনি তাদের। তবে জোহরের আজানের ধ্বনি কর্ণে পৌঁছাতেই ঘুম ভাঙল তুর্যের। পিটপিট করে চোখ খুলতে চোখের সম্মুখে ভেসে উঠল পৃথার ঘুমন্ত মুখশ্রী। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। তুর্য হৃদয়ের প্রশান্তি অনুভব করল। তার কতদিনের স্বপ্ন ছিল এভাবে বুকের ভেতরে বাচ্চা বউটাকে নিয়ে ঘুমাবে, আবার জেগে উঠেও দেখবে বউটার মুখশ্রী। আজ সেই স্বপ্ন বুঝি পূরণ হলো। তুর্য পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। ঘুমানোর দরুন নাক, গাল, চোখ কেমন ফুলে ফেপে উঠেছে। তুর্যের লোভ লাগলো, ইচ্ছে হলো একটু ছুঁয়ে দিতে। ছেলেটা এ পর্যায়ে নিজের ইচ্ছেটাকে দমন করল না, হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল বইয়ের নাক, গাল, উষ্ঠ। তবে এতেও বুঝি তার তৃষ্ণা মিটল না তার। হৃদয়টা আরো কিছু চাইল। নিষিদ্ধ চাওয়ারা তরতরিয়ে জাগ্রত হলো। তুর্য একটু ঝুঁকলো পৃথার পানে, হাত বাড়িয়ে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দিল মেয়েটার নাক, কপাল ও গালে। এরপর এরপর আবার সেই উষ্ঠ। আগের বারে এই উষ্ঠে চুমু খেতে গিয়ে ধরাটা খেয়েছিল। এবারে যদি ধরা খায় তবে আর রক্ষে নেই, বউ সোজা রুম ছেড়ে দিবে। তুর্য একবার ভাবলো চুমু খাবে না, কিন্তু মনটাকে কোনোভাবে দমাতে পারল না সে। চুমু খাবে না করেও চট করে একটা চুমু খেলো পৃথার উষ্ঠে। মেয়েটা কোনোভাবে টের যাতে না পায় তাই অতি দ্রুত সরে এলো। ঝুঁকি না নিয়ে কোলবালিশটা আবার রেখে দিল পৃথা আর তার মাঝখানে। অতঃপর মৃদুকণ্ঠে ডাকলো মেয়েটাকে, বউ, ও বউ। পৃথা নড়ে চড়ে উঠলো একটু, তবে পুরোপুরি উঠল না। তুর্যও আর ডাকলো না, মেয়েটা ঘুমাচ্ছে, আর একটু ঘুমাক। তুর্য বিছানা ছেড়ে উঠে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটা সবুজ রঙা পাঞ্জাবি জড়ালো তার শক্তপোক্ত ফর্সা শরীরে। অতঃপর টুপি মাথায় রওনা হলো মসজিদে। পৃথার ঘুম ভাঙল। তখন ঘড়ির কাঁটায় প্রায় দুপুর 2টা বেজেছে। ঘুমের ঘরে চোখ বন্ধ রেখে বিছানায় উঠে বসল সে। ফোলা ফোলা চোখ মুখে তাকালো পাশে, দেখলো কোলবালিশটা একদম যথাস্থানে আছে, আর তুর্যও কক্ষে নেই। যাক, অন্তত ছেলেটার একটু তো সুবুদ্ধি হয়েছে, এই কোলবালিশটা পেরোনোর চেষ্টা করেনি। হাত তুলে আড়মোড়া ভাঙল পৃথা। হঠাৎ কক্ষে টানানো দেয়াল ঘড়িটার পানে তাকাতেই চক্ষু চড়ক গাছ তার। 2টা বেজে গেছে। এত সময় ঘুমিয়েছে সে, আর কেউ ডাকলোও না। পৃথা তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ল। নতুন বাড়ি, নতুন মানুষ, তার ওপর নতুন বউ। সে যদি এভাবে ঘুমিয়ে থাকে তাহলে কিভাবে হয়? সবাই কি ভেবেছে কে জানে। পৃথা হন্ততন্ত হয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। একটু শান্ত মনে জোহরের নামাজটা আদায় করলো। অতঃপর শরীরে জড়ানো 3 পিসের ওড়নাটা মাথায় ভালোভাবে জড়িয়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। কিন্তু এ কি, বাড়ির সবাই কোথায়? পৃথার শরীরে জড়ানো ওড়নাটা আরেকটু টেনে টেনে ঠিক করলো। তাকালো আশেপাশে। ভোরেও তো এই বাড়িতে ভরপুর মানুষ দেখলো, এখন কই সব? হঠাৎ পাশের এক কক্ষ থেকে টুংটাং আওয়াজ ভেসে এলো পৃথার কানে। হয়তো ওখানে কেউ আছে। আওয়াজগুলো অনুসরণ করেই সে কক্ষের পানে গেল মেয়েটা। দেখা মিলল তাহমিনা বেগমের। সম্ভবত এটা ডাইনিং কক্ষ। টেবিল, খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। কক্ষে অন্য কারো উপস্থিতি অনুভব করতে তাহমিনা বেগম সেদিকে ফিরে তাকালেন। পৃথাকে দেখে একগাল হেসে বললেন, উঠে পড়েছিস? আয় বস, একসাথে খাবো আমরা। পৃথা এগিয়ে গিয়ে দাঁড়ালো টেবিলের পাশে। বসবে নাকি বসবে না দ্বিধায় আছে। কেমন ইতস্ত লাগছে তার। আর তুর্যটাও বা কোথায়? ঘুম থেকে উঠে তো একটাবারের জন্য দেখা মিলল না তার। কোথাও কি বেরিয়েছে? তাহমিনা বেগমের কাছে জিজ্ঞেস করবে? না, কি না কি ভাববে আবার। পৃথার ভাবনার মধ্যে তাহমিনা বেগমের কণ্ঠস্বর ভেসে এলো আবার। ভ্রুকুচকে তিনি বললেন, কি হলো, বস। পৃথা ইতস্ত করল। চেয়ারে বসতে বসতে বলল, এই তো বসছি আন্টি। তাহমিনা বেগম চোখ গরম করে তাকালেন পৃথার পানে, শাসিয়ে বললেন, এই আন্টি কি রে? মা বলবি, মা। পৃথা তাকালো শাশুড়ির পানে। মানুষটা কত ভালো, এইটুকু সময়ে কেমন আপন করে নিয়েছে। পৃথার এই মুহূর্তে সুফিয়া বেগমের কথা ভীষণভাবে মনে পড়ল। তার মা কেমন আছে? ঠিক আছে তো? নাকি কান্নাকাটি করছে তার জন্য? কাল থেকে একটা খোঁজ খবরও নেওয়া হয়নি। পৃথার চোখ জোড়া ছলছল করে উঠল। তবে তা তাহমিনা বেগমের নজরে আসার আগেই লুকিয়ে ফেলল। তাহমিনা বেগম খাবারের প্লেট দিলেন পৃথার সম্মুখে। খাবার বেড়ে দিতে দিতে বললেন, মা বলে ডাকবি তো? পৃথা দ্বিরুক্তি করল না, মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। তাহমিনা বেগম হাসলেন, তাড়া দিয়ে বললেন,
খেয়ে নে তাড়াতাড়ি। সেই কখন খেয়েছিস? পৃথা উসখুস করল, হৃদয়ে হানা দিল তুর্য খেয়েছে কিনা। হাজার হলেও এটা তুর্যের বাড়ি, আর তার মারফতে পৃথা এসেছে এখানে। তার খোঁজ খবর নেওয়াটা অবশ্যই পৃথার কর্তব্য, কিন্তু সরাসরি প্রশ্নটা করতেও কেমন ইতস্ত লাগছে। শেষে একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করল, বাড়ির সবাই খেয়েছে? হ্যাঁ, সবাই খেয়ে নিয়েছে, শুধুমাত্র বাকি আছে তুই, আমি আর তোর গুণধর স্বামী। তুর্য খায়নি শুনে পৃথারও আর খেতে ইচ্ছে করলো না। তবে নিজের মনের ইচ্ছাটা শাশুড়ির নিকট জানাতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও প্লেটে হাত রাখত সে। ঠিক তখনই পৃথার পেছন থেকে ভেসে এলো এক ভারী কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠে বলল, আমাকে রেখে খেতে বসে গেছ? এত পাষাণ হতে পারলে তুমি বউ? তুর্যের কণ্ঠ কর্ণে পৌঁছতেই পেছন ঘুরে তাকালো পৃথা। অমনি যেন থমকে গেল মেয়েটা। হৃদস্পন্দন বেড়ে গেল দ্রুত। তুর্য পাঞ্জাবি পরেছে আজ, আবার মাথায় টুপি। এই মুহূর্তে পৃথার চোখে এই পুরুষকে সবচেয়ে স্নিগ্ধ লাগছে। যদিও এর আগে একবার পাঞ্জাবি পরা অবস্থায় তুর্যকে দেখেছে পৃথা, কিন্তু এত খেয়াল করেনি। তখন তো শাড়ি আর পাঞ্জাবি ছেঁড়ার তালে ছিল। তাছাড়া তখন মাথায় টুপিও ছিল না। পৃথার ভাবনার মধ্যেই তুর্য মাথার টুপিটা খুলে পকেটে ঢুকালো। একটু এগিয়ে এসে ধপ করে বসে পড়ল পৃথার পাশে। একটু ঝুঁকে পড়ল, আমাকে কি একটু বেশি সুন্দর লাগছে বউ? পৃথা থতমত খেয়ে গেল তুর্যের প্রশ্নে। তৎক্ষণাৎ মাথা নুয়ে দৃষ্টি নিবদ্ধ করল খাবারের থালায়। তুর্য আরেকটু গা ঘেঁষে বসল পৃথার পানে। মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, মুরগির বাচ্চার জামাই হাঁসের বাচ্চা, সুন্দর তো হওয়ারই কথা, তাই না বউ? পৃথা আর চোখে তাকালো তুর্যের পানে, বিড়বিড়িয়ে বলল, হাঁসের বাচ্চা না ছাই, আপনি আস্ত একটা ব্রিটিশের বাচ্চা। পৃথা কথাগুলো বিড়বিড়িয়ে বলল, তুর্যের শুনে নিতে কষ্ট হলো না তেমন। কাছাকাছি বসেছিল দুজন। তুর্য সাথে সাথে পৃথার বলা বাক্যের বিরোধিতা করল। কণ্ঠ খাদে রেখে বলল, তুমি ভুল বললে বউ, আমি মোটেও ব্রিটিশের বাচ্চা নই, আমি আস্ত একটা ঘসেটি বেগমের বাচ্চা। কথাটা শেষ হতে না হতে তাহমিনা বেগম খাবার দিলেন তুর্যের প্লেটে। কপট রাগ দেখিয়ে বললেন, নামাজে গিয়েছিস সেই কখন? এখন ফেরার সময় হলো তোর? বাড়ির সবার খাওয়া দাওয়া সে কখন শেষ? মায়ের কথা শুনে সোজা হয়ে বসল তুর্য। স্বাভাবিক কণ্ঠে বলল, মসজিদে পুরনো কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই আসতে আসতে একটু দেরি হয়েছে। তাহমিনা বেগম তাকালেন ছেলের পানে, কণ্ঠে বিরক্তি নিয়ে বললেন, তোর বন্ধু বান্ধব মানে তো সব গুন্ডা মাস্তান, ওগুলোর সাথে আবার এত কথা কিসের? তুর্যের মুখশ্রী থমথমে হলো। মায়ের পানে সরু দৃষ্টি নিক্ষেপ করে সে বলল, ওরা মোটেও গুন্ডা মাস্তান নয় মা, ওদের মতো ভালো ছেলে তুমি এই তল্লাটে আর একটাও পাবে না। তাহমিনা বেগম মুখ বাঁকালেন, তাচ্ছিল্যের স্বরে বললেন, একদম তোর মতো ভালো, হাড়ে হাড়ে যার বজ্জাতগিরি। মায়ের কথার প্রেক্ষিতে তুর্য মুখ বাঁকালো, ভাবলেসিন ভাবে বলল, ঘসেটি বেগমের ছেলে হয়ে যদি হাড়ে হাড়ে বজ্জাতগিরি না থাকে, তবে তোমার নামে তো ডুববে মা। তাহমিনা বেগম ফসে উঠলেন। দুই হাত দিয়ে টেবিলে থাপ্পড় মেরে উঠে দাঁড়ালেন তিনি। তাহমিনা বেগমের হাতের আঘাতে কেঁপে উঠল টেবিলটা। পৃথা হকচকিয়ে উঠল মুহূর্তেই। এতক্ষণ চুপচাপ মা ছেলের ঝগড়া দেখছিল সে, চেয়েও দুজনের মধ্যে বলতে পারছিল না কিছু। এইটুকু সময়ে এই মা ছেলেকে সে যতটুকু সময় দেখেছে, ততটুকু সময় দেখেছে শুধু ঝগড়া করতে। তবে এখন মনে হচ্ছে এদের থামানো প্রয়োজন, নয়তো ঝগড়া বেশি দূর গড়িয়ে যেতে পারে। এখানে আর কেউ নেই যে সে এই মা ছেলের ঝগড়া থামাবে। পৃথা নিজের সাথে যুদ্ধ করেই মুখ খুলল, আমতা আমতা করে বলল, আ বাকিটুকু আর বলল না। একটু আগেই তো তাহমিনা বেগম তাকে মা ডাকতে বলেছিল, এখন যদি আবার আন্টি ডাক শুনে আবার রেগে যান। এমনি ভীষণ রেগে আছেন মহিলা। যদিও হঠাৎ একজন প্রায় অপরিচিত নারীকে মা বলতে ইতস্ত লাগছে পৃথার, তবুও উপায় নেই। এই মা ছেলেকে থামাতে হলে নিজের ভেতরের ইতস্ত বোধ গলা টিপে মারতে হবে। পৃথা এলোমেলো দৃষ্টি ফেলল, ঢোক গিলে বলল, মা আপনি উত্তেজিত হবেন না, আপনার ছেলে তো একটু এমনই, তা তো অবশ্যই আপনি জানেন। তাহমিনা বেগম তাকালেন পৃথার বানে, ক্রোধ চেপে হঠাৎ হাসলেন তিনি। দ্রুত চেয়ারে বসে বললেন, তুই আমাকে মা বলে ডেকেছিস, কি শান্তি লাগছে আমার। কথাটা বলে একটু দম ফেললেন তিনি। ঘাড় ঘুরিয়ে আবারও তুর্যের পানে তাকালেন তিনি। শক্ত কণ্ঠে বললেন, আজ শুধু ওর মুখে মা ডাকটার জন্য বেঁচে গেলি তুই, নয়তো এক চোরে তোর দাঁত ফেলে দিতাম আমি। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে, চোখে মুখে বিস্ময় ভাব ফুটিয়ে তুলে বলল, কিন্তু আমি তো তোমাকে উঠতে বসতে ঘুমাতে, এমনকি ছোটবেলায় ওয়াশরুমে গিয়েও মা মা করে ডাকতাম। কই কখনো তো আমাকে এইটুকুনি বালি পরিমাণ ছাড় দিলে না। তাহমিনা বেগম মুখ পাকালেন। তুর্যের কথার প্রেক্ষিতে উত্তর দিল না কোনো। উল্টো বাটি থেকে মুরগির একটা রান তুলে দিলেন পৃথার প্লেটে।
আর চোখে তুর্যের পানে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি খেয়ে নে মা, আশেপাশে তো আর চিলশকুনের অভাব নেই কোনো। দেখা গেল কখন আবার তোর প্লেটের দিকে নজর দিয়ে দিল। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে। তার মা যে চিলশকুন বলতে তাকেই বুঝিয়েছে তা সে বেশ বুঝতে পেরেছে। তবে প্রতি উত্তরে বলল না কিছুই। শাশুড়ি বৌমা জোট বেঁধেছে বাঁধুক, সেও তার শ্বশুরকে নিয়ে জোট বাঁধবে, তারপর সবাইকে হেনস্থা করবে। কিন্তু কথা হলো, তার ওই রাজাকার শ্বশুর তার সাথে জোট বাঁধতে রাজি হবে তো? ভারী চিন্তার বিষয়। তুর্য গভীর চিন্তায় নিমগ্ন হয়েই নিজের খাবার প্লেটে হাত দিল। রাজাকার শ্বশুরকে বাগে আনার পরিকল্পনা করতে করতে খেতে শুরু করলো।